বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজ কেমিস্ট্রির প্রথম পত্রের গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো 2021 সালের এসএসসি পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। খুব অল্প কয়েকদিনের সময় রয়েছে, যে সময়ের ভিতরে আমাদেরকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য আমি এর আগেও সৃজনশীলের জন্য কেমিস্ট্রির কী টপিকস পড়ব এবং কী ক খর জন্য প্রশ্ন পড়ব সে সম্পর্কিত একটি ভিডিও তোমাদের মাঝে অলরেডি উপস্থাপন করেছি। তোমরা অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে দেয়া থাকবে, অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নিবে। আর আজ আলোচনা করব রসায়নের প্রথম পত্রের যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো প্রয়োজন, এবং আশা করি এই এমসিকিউগুলো তোমরা যদি অনুসরণ করো সঠিকভাবে, তাহলে তোমাদের এমসিকিউয়ে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো অবশ্যই সমাধান হয়ে যাবে। চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করি। আজকে ভিডিওটির প্রথম অংশ হচ্ছে যে কিভাবে আমরা এই এমসিকিউগুলো পড়তে পারি। আর আমি এই এমসিকিউগুলো তোমাদের জন্য করেছি হলো শুধু উত্তরের সমারোহ, কোনো অপশন রাখি নাই। সেজন্যই তোমাদের পড়তে অনেকটা সহজ হবে এবং সব অধ্যায়গুলো একসাথে করা আছে, তোমরা সহজেই এমসিকিউগুলো উত্তর মুখস্থ করে নিতে পারবে। আর অপশন দেখলে তোমরা সেটা সহজে বুঝতে পারবে যে কোনটার কোন প্রশ্ন। চলো তাহলে আমরা এমসিকিউর অংশগুলো আলোচনা শুরু করি। তাহলে প্রথম আলোচনা হলো যে 1 নম্বরের জন্য আমরা এমসিকিউর জন্য যে এমসিকিউটা রেখেছি সেটা হচ্ছে বোর পরমাণুর জন্য সূত্র প্রযোজ্য হয় কোন পরমাণুর জন্য? সেটা হচ্ছে হিলিয়াম আয়নের জন্য। রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পাতলা পর্দা ব্যবহার করা হয়? জিঙ্ক সালফাইটের পর্দা। 3 নম্বর হলো বোর পরমাণু মডেলের ভিত্তি কিসের উপরে করা হয়েছে? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের জন্য। একটি পরমাণুর ব্যাস কত? 10⁻⁻8 সেন্টিমিটার। আলফা কণা মূলত কি? হিলিয়াম নিউক্লিয়াস, দ্বিধনাত্মক বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াস। বোর পরমাণু মডেল হতে পরমাণুর কেমন চিত্র পাওয়া যায়? সেটা হচ্ছে দ্বিমাত্রিক। ইলেকট্রনের কোন ধরনের ধর্ম বিদ্যমান থাকে? কণা ও তরঙ্গ ধর্ম। এরপর 8 নম্বর হলো নিয়নের কতগুলি ইলেকট্রনের ক্ষেত্রে n+l এর মান সমান 4 হয়? সেটা হচ্ছে 8। একটি উপশক্তি স্তরের জন্য মোট ইলেকট্রন নির্ণয়ের সূত্র হলো 2 × 12 + 1। এই সূত্রের সাহায্যে আমরা সর্বোচ্চ কতগুলি বিভিন্ন কক্ষপথের জন্য ইলেকট্রন নির্ণয় করতে পারবো সে বিষয়টা আমরা এখান থেকে জানতে পারবো। উপশক্তি স্তর এবং অরবিটাল নির্ণয়ের জন্য সূত্র হলো 12 + 1। এল এর মানটা আমরা বিভিন্ন মান বসায় দিতে পারি বিভিন্ন কক্ষপথের জন্য, বিভিন্ন অরবিটালের জন্য যে এল এর মান রয়েছে L = 0, 1, 2, 3 এরকম বিভিন্ন অরবিটের জন্য আমরা বা অরবিটালের জন্য যে উপশক্তি স্তরে এল এর মান পেয়ে থাকি সেই এল এর মানটা আমরা বসিয়ে দিব, তাহলে বিভিন্ন অরবিটালের জন্য সর্বোচ্চ অরবিটাল বা উপশক্তি স্তর সংখ্যা কত হবে সেটা আমরা বের করতে পারবো। এরপর 11 নম্বর প্রশ্ন, অরবিটালের কৌণিক অবস্থানের দিক নির্দেশনা করে কোন কোয়ান্টাম সংখ্যা? চুম্বক কোয়ান্টাম সংখ্যা। তোমরা এই প্রশ্নগুলো পড়বা, আমি পর্যায়ক্রমিকভাবে সব প্রশ্নগুলো দেখাচ্ছি এবং অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে পড়তে হবে, তাহলে দেখতে হবে, তাহলে আমরা সঠিকভাবে সব প্রশ্নগুলোর উত্তর জেনে নিতে পারবো। এরপর আমাদের 12 নম্বর প্রশ্ন হচ্ছে উপকক্ষপথের আকৃতি জানা যায় কোন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে? সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বৃদ্ধির সাথে প্রধান স্তরের ইলেকট্রনের শক্তি নির্ণয় কি হয়? হ্রাস ঘটে। পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল কতগুলো রয়েছে? 25টি। তৃতীয় কক্ষপথের জন্য মোট অরবিটাল রয়েছে 9টি। পি উপশক্তি স্তরের জন্য কোন তথ্যটি সঠিক? L = 1, M = -1, 0, +1। সর্বাধিক সংখ্যক অযুগল ইলেকট্রন রয়েছে কোন পরমাণুর জন্য? ক্রোমিয়ামের জন্য। আউবাউ নীতি মেনে চলে তার জন্য আমাদের এখানে দুইটা ফরম্যাট দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটা দেখবা। 5s > 4d > 5p এবং 4s < 3d < 4p। এই হলো আমাদের প্রথম অংশ এবং এর পরের অংশটা আমরা এখান থেকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে হুন্ডির নিয়ম অনুসরণ করে ইলেকট্রন
বিন্যাস নয় এমন একটি উদাহরণ আমরা দেখব প্যালেডিয়াম 46। এটা হচ্ছে হুন্ডির নিয়ম অনুসরণ করে না, বক্স পদ্ধতিতে যে আমাদের ইলেকট্রন বিন্যাস রয়েছে সেটা অনুসরণ করে না, সেটা হচ্ছে প্যালেডিয়াম 46। পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কোন নীতির উপরে অনুসরণ করা হয়? আহ্বাব নীতি। অ্যামোনিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন রয়েছে? 10টি। নাইট্রেট আয়নের কতগুলি ইলেকট্রন রয়েছে? 32টি। এগুলো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, অবশ্যই তোমাদেরকে খেয়াল করতে হবে যে আসলে আমি এখানে যে নির্বাচিত করেছি এমসিকিউগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো, অবশ্যই তোমরা এগুলো ভালোভাবে এক্সারসাইজ করবে। 21 নম্বর এমসিকিউ হচ্ছে পলির বর্জন নীতি কতটি কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে? 4টি কোয়ান্টাম সংখ্যার উপরে। আর যদি বলে কতগুলি ইলেকট্রনের উপরে? 2টি ইলেকট্রনের জন্য। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান L = 3 হলে m এর মান কত? m এর মান হলো 0 +-1 +-2 +-3। সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান 535 ন্যানোমিটার অথবা 500 থেকে 575, যে কোনো একটা অপশন এখান থেকে থাকলে তুমি নির্বাচিত করবে। RS বা রিডবার্গ ধ্রুবকের মান বিভিন্ন এককে হতে পারে, সেটা আমরা এস এককে হলে 10967 পার মিটার, আর যদি সিজিএস এককে হয় তাহলে 10967 পার সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা পরের অংশে যাব। শিখা পরীক্ষা দেয় না, কারা কারা শিখা পরীক্ষা দেয় না সেটা আমরা একটু খেয়াল করব, যে শিখা পরীক্ষা না দেওয়ার কারণ কি এবং কোন কোন পরমাণু সাধারণত শিখা পরীক্ষা আমাদের এখান থেকে দিবে না সেটা হবে, এবং কারা কারা শিখা পরীক্ষা দেয় সেই বিষয়টা আমরা এখান থেকে খেয়াল করব। তাহলে আমাদের 24 নম্বরের পরে 25 নম্বর প্রশ্ন হলো অবহেলিত রশ্মি জন্য অন্তর্গত সিরিজটা হলো ব্রাকেট, ফাউন্ড এবং পেশেন্ট। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপির মান যদি 4.2 × 10⁻5 হয়, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত? 2.23 × 10⁻2। আমরা যেহেতু সময়ের অভাবে অঙ্কগুলো করে দিতে পারছি না, তোমরা সহজেই সূত্রের মধ্যে বসে গাণিতিক সমস্যাগুলো করে নিবে। 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণের মধ্যে 50 গ্রাম যদি দ্রব বা লবণ দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবের দ্রাব্যতা কত হবে? সেটা হবে 50। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির আয়নিক গুণফল মানে হলো KW এর মান কত? 1.1 × 10⁻14, অথবা আমরা 1 × 10⁻14 এর পরিবর্তে অপশনের হিসাবে 10⁻14ও দেওয়া থাকতে পারে। শিখা পরীক্ষায় কোন বর্ণটা কেমন দেখায় সেটা আমাদের একটু খেয়াল করতে হবে, যে সোডিয়াম আয়ন সোনালী হলুদ দেখায়, পটাশিয়াম বেগুনি বর্ণ, ক্যালসিয়াম ইটের মতো লাল টকটকে, ভেরিয়াম হলো হলুদাভ সবুজ অথবা কাঁচা আপেলের মতো সবুজ, টনসিয়াম হলো ক্রিমসন লাল। এরপরে আমাদের হচ্ছে যে এই যে শিখা পরীক্ষার কথা আমরা বলেছিলাম, কোন কোন ধাতুগুলো সাধারণত শিখা পরীক্ষায় বর্ণ সৃষ্টি করে না? অ্যালুমিনিয়াম করে না, বেরিলিয়াম করে না, ম্যাগনেসিয়াম করে না, ফেরাস করে না, ফেরিক করে না, জিঙ্ক আয়ন করে না। এগুলো সাধারণত শিখা পরীক্ষায় কোনো বর্ণ সৃষ্টি করে না। কোনটি অদ্রবণীয়? বেরিয়াম সালফেট হচ্ছে অদ্রবণীয়, সেই লবণগুলো স্বল্প দ্রবণীয় মানে একবারে কম পরিমাণে দ্রবীভূত হয়, এবং কখনো কখনো বলা হয় যে দ্রবীভূত হয় না। শনাক্তকরণ করা হয় সাধারণত কোন ধাতুগুলোর কি দিয়ে? খুবই ইম্পর্টেন্ট শনাক্তকরণের জন্য। সোডিয়াম আয়ন শনাক্তকরণ করতে পারবো আমরা পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাহায্যে। কপার আয়ন, ফেরাস আয়ন, ফেরিক আয়ন শনাক্ত করা যায় দুটা গুরুত্বপূর্ণ যৌগ, সেটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড এবং পটাশিয়াম ফেরোসায়ানাইড। অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক শনাক্তকরণ করা হয় অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে। অ্যামোনিয়াম এবং অ্যামোনিয়া শনাক্ত করা যায় নেসলার বিকারকের সাহায্যে। নেসলার বিকারকের সংকেতটা পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে ক্ষারযুক্ত পটাশিয়াম টেট্রামার্কিউরিক আয়োডাইড হচ্ছে নেসলার বিকারক, এবং এই নেসলার বিকারকের সাহায্যে আমরা অ্যামোনিয়া অথবা অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করতে পারবো। এরপর হচ্ছে 33 নম্বর প্রশ্ন, কোনটি রঙিন যৌগ গঠন করে? সেটা হচ্ছে কোবাল্ট ক্লোরাইড এবং নিকেল আয়নের যত লবণ আছে সেগুলো সাধারণত রঙিন যৌগ গঠন করে। এছাড়াও অবস্থান্তর মূল্য যেগুলো রয়েছে সেগুলো সবাই রঙিন যৌগ গঠন করতে পারে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 34 নম্বর, সেটা হচ্ছে এস ব্লক মৌল কয়টি? এস ব্লক মৌল হলো 14টি, পি ব্লক হলো 36টি, ডি ব্লক হলো 41টি এবং এফ ব্লক হলো 27টি, এবং এই 27টি মৌলের মধ্যে সবগুলোই সাধারণত আন্ত অবস্থান্তর মৌল নামে পরিচিত। মানে এ ব্লকের যে 27টি মৌল রয়েছে সেই মৌলগুলোকে বলা হয় আন্ত অবস্থান্তর ধাতু। তাহলে আমরা এখান থেকে যদি বলে যে আন্ত অবস্থান্তর মৌল কয়টি, সেটাও আমরা এখান থেকে জানতে পারবো। তাহলে এখান থেকে দেখো খুব সহজেই আমরা এখান থেকে জেনে নিতে পারলাম যে কোন কোন গ্রুপে কয়টি মৌল রয়েছে।
এরপর হচ্ছে 35 নম্বর প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কী? সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। প্রতিনিধিত্ব মৌল কোনগুলো? সাধারণত গ্রুপ 1, 2, 13, 14, 15, 16, 17 পর্যন্ত এই মৌলগুলো, অর্থাৎ যেগুলো এস এবং পি ব্লকের মৌল সেগুলোকে আমরা প্রতিনিধিত্ব মৌল বলবো। ল্যান্থেনাইট মৌল বা বিরল মৃত্তিকা মৌলগুলো হচ্ছে ল্যান্থানাম। ল্যান্থানামের মধ্যে যে মৌলগুলো রয়েছে সেগুলো, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ল্যান্থানাম। ল্যান্থানাম মৌলগুলোকে ল্যান্থানাম সিরিজের প্রথম মৌল এবং মৃত্তিকা বিরল মৃত্তিকা মৌল বলা হয়, মানে যেগুলো সহজে পাওয়া যায় না। উপধাতু হিসেবে আমরা অ্যান্টিমনি এবং জার্মেনিয়ামকে ব্যবহার করব। ফেরাস আয়নের মধ্যে ডি অরবিটালে কয়টি ইলেকট্রন রয়েছে? 6টি রয়েছে। এটাও খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন রকমের ধাতব আয়নের মধ্যে ডি অরবিটালে কয়টি থাকে? আমরা এখানে গুরুত্বপূর্ণ আয়ন হিসাবে ফেরাস আয়নকে নিয়েছি, যে ফেরাস আয়নের সাথে ডি অরবিটালে কয়টি ইলেকট্রন রয়েছে সেটা আমরা জানতে পারবো। এবং কর্ণ সম্পর্ক বিদ্যমান দেখায় যে দুটা মৌলের পরবর্তী পর্যায়ে পরবর্তী গ্রুপের মধ্যে কোনাকুনি দুটা মৌলের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে কর্ণ সম্পর্ক। এবং এই কর্ণ সম্পর্কের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ যে অংশটা পাচ্ছি সেটা হচ্ছে লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। এবং 18 নং গ্রুপে তেজস্ক্রিয় মৌল রয়েছে, অর্থাৎ তেজস্ক্রিয় মৌল কোনগুলো? তেজস্ক্রিয় মৌল হচ্ছে রেডন, এবং তেজস্ক্রিয় মৌল হিসাবে আমরা অ্যাক্টিনাইট সিরিজের মৌল বলবো। এবং 18 নং গ্রুপে তেজস্ক্রিয় মৌল যদি আসে তাহলে হচ্ছে রেডন, আর যদি শুধু বলে তেজস্ক্রিয় মৌল তাহলে আমরা অ্যাক্টিনাইটকেও নিতে পারি। পি ব্লকের যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেইগুলো কি কি বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকে? সেটা হচ্ছে ডায়মার গঠন করে, নিষ্ক্রিয় গ্যাস এর অন্তর্ভুক্ত নয়, এবং এস ব্লক মৌলের চেয়ে বিকারক হিসাবে খুবই কম শক্তিশালী হয়ে থাকে। তাহলে এই হলো আমাদের পরের অংশটাতে আমরা চলে যাচ্ছি। সেই পরের অংশটা 41 নম্বর প্রশ্নে আমরা আসবো। সেটা হচ্ছে অবস্থান্তর মৌলের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? সেটা হলো পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করতে পারে, রঙিন যৌগ গঠন করতে পারে, প্রভাবক এবং বিজারণ ধর্ম রয়েছে, এবং জটিল যৌগ গঠন করতে পারে। খুবই ইম্পর্টেন্ট অংশ এইগুলো। অবস্থান্তর মৌলগুলোর ক্ষেত্রে আমরা কোন বৈশিষ্ট্যগুলোকে এখানে ব্যাখ্যা করতে পারি। ক্ষার ধাতু সমূহের মধ্যে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি রয়েছে সিজিয়ামের। এটা একটু মনে রাখবা তোমরা। আয়নীকরণ ব্যাসার্ধ সর্বনিম্ন হচ্ছে অ্যালুমিনিয়াম আয়নের। কোন গ্রুপের মৌলের উপর থেকে নিচের দিকে গেলে আমাদের কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই? অর্থাৎ একই গ্রুপের মধ্যে উপর থেকে নিচের দিকে গেলে আমরা কি কি বিষয়গুলো লক্ষ্য করতে পারি? অধাতু বৈশিষ্ট্য হ্রাস পায়, ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়, আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। আয়নীকরণ শক্তি অথবা ইলেকট্রন আসক্তি দুইটাই হ্রাস পাবে। প্যারাচুম্বকীয় ধর্মগুলোর মধ্যে হচ্ছে ফেরিসায়ানাইট আয়ন। আয়নীকরণ বিভব বা তাপহারী একটি বিক্রিয়া। আয়নীকরণ বিভব হচ্ছে একটি তাপহারী বিক্রিয়া। যদি বলে যে কোনটি তাপহারী বিক্রিয়া, তাহলে সেখানে আয়নীকরণ এর জন্য যে সমীকরণটা রয়েছে সেটা আমরা পড়ব। দুটি মৌলের ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কোনটি সঠিক? ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি। এটা সৃজনশীলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা একটু দেখব যে ফ্লোরিন পরমাণুর আকার হলো অস্বাভাবিকভাবে ক্ষুদ্র, সেজন্য শেয়ারকৃত ইলেকট্রনকে অধিক শক্তিতে নিজের দিকে টেনে রাখে, এবং সেক্ষেত্রে সাধারণত এর মধ্যে বিকর্ষণ কম বেশি হয়, এবং সেই ক্ষেত্রে তার মধ্যে আকর্ষণ শক্তি কম থাকে, সেই জন্য এর মধ্যে নতুন ইলেকট্রন সংযোজন করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়া বাধাগ্রস্ত হয়। এবং ক্লোরিন পরমাণুর আকারটা তুলনামূলকভাবে বড়, সেজন্য সে সহজেই তাদের মধ্যে আকর্ষণ ঘটে এবং বিকর্ষণ কম হয়। সেজন্যই এই দুইটা মৌলের মধ্যে ব্যতিক্রমী দেখায়, অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি, ফ্লোরিনের কম। আয়নীকরণ বিভবের মান কম হচ্ছে লিথিয়ামের। ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম হলো, তাহলে এইটাই ক্রমটা অনেক ইম্পর্টেন্ট। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন পর্যায়ক্রমে ভিতর দেখাচ্ছি। তারপর দিয়ে সবচেয়ে বেশি হচ্ছে ক্লোরিনের, তারপরে হচ্ছে ফ্লোরিনের, ব্রোমিন এবং আয়োডিন। কক্ষ তাপমাত্রায় বা সাধারণ তাপমাত্রায় কোনটি তরল? ব্রোমিন হলো তরল। সাধারণ তাপমাত্রা যদি বলা হয় ব্রোমিন তরল, পানিও তরল হয়। কক্ষ তাপমাত্রায় পানিও তরল হয়। কক্ষ তাপমাত্রায় যদি বলা হয় বা সাধারণ তাপমাত্রায় কোনটি তরল? ব্রোমিন, পানি, এগুলো। এছাড়া কার্বন ডাইঅক্সাইড, বেরিলিয়াম ক্লোরাইড, ইথাইন, এগুলোর আকৃতি কেমন? সরল রৈখিক হবে, এসপি সংকরণ দেখায়, এবং বন্ধন কোণের মান হবে 180 ডিগ্রি। এছাড়াও ইথিন, ইথিলিন, বেরিলিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, এগুলো হচ্ছে ত্রিভুজীয় এবং বন্ধন কোণের মান হবে 120 ডিগ্রি, এবং সংকরণ হবে sp2। ফসফরাস পেন্টাক্লোরাইড হবে ত্রিভুজীয় দ্বিপিরামিড, বন্ধন কোণের মান হবে 90 ও 120 ডিগ্রি, এবং সংকরণ হবে sp3d। এখানে যে সংকরণের আইটেমগুলো দিয়েছি সবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসলে এগুলোর মধ্যে আসবে। টেট্রামিন কিউপিক আয়নের জন্য dsp2 সংকরণ হবে, এবং সমতুল্য বর্গাকৃতির হবে। SF6 সালফার হেক্সাফ্লোরাইড হলো অষ্টতলকীয়, এবং সেক্ষেত্রে বন্ধন কোণের মান 90 ডিগ্রি, এবং sp3d2 সংকরণ হবে। মিথেনের জন্য চতুস্থলকীয় আমরা পাচ্ছি, এবং সেক্ষেত্রে sp3 সংকরণ এবং 109.5 ডিগ্রি হবে।
তাহলে অবশ্যই তোমরা এই বিষয়গুলো খেয়াল করবে এবং সহজেই যেন আমরা মৌলগুলোর ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারি সেই জিনিসগুলো অবশ্যই আমরা ব্যাখ্যা করব সঠিকভাবে। এরপরে রয়েছে আমাদের যে অংশটা সেটা হচ্ছে যে অ্যামোনিয়াম আয়নের জন্য অ্যামোনিয়াম আয়ন অথবা ফসফোনিয়াম আয়নের জন্য কোন ধরনের আকৃতি এবং বন্ধন কোণের মান হয়। তাহলে তার সংকরণ হবে sp3 এবং বন্ধন কোণের মান হবে 109.5 ডিগ্রি। অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংকরণ হলো sp3, আকৃতি হলো ত্রিভুজীয় পিরামিড, বন্ধন কোণের মান হবে 160 ডিগ্রি এবং পানির ক্ষেত্রে sp3 এবং বন্ধন কোণের মান 104.5 ডিগ্রি এবং ভি আকৃতির হবে। তড়িৎ ঋণাত্মকতার মান নির্ভর করে কি কি বিষয়ের উপর? জারণ সংখ্যার অবস্থার উপর, আয়নীকরণ বিভবের উপর, হাইব্রিডাইজেশনের উপর। ডি অরবিটালের অস্তিত্ব রয়েছে স্ক্যান্ডিয়ামের। আমরা সাধারণত যে মৌলগুলো স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক হলো ডি অরবিটালের এবং অবস্থান্তর মৌল নয়, সেটাও আমরা প্রশ্ন সৃজনশীলের জন্য পড়তে পারি। ডিএসপি2 সংকরণের ক্ষেত্রে কতটি অরবিটাল নতুন অরবিটাল তৈরি হতে পারে? সেটা হচ্ছে 4। IF7 এর ক্ষেত্রে প্রযোজ্য হলো আকৃতি পঞ্চভুজীয় দ্বিপিরামিড sp3d3 সংকরণ ঘটে এবং কোবাল্ট আয়নের ক্ষেত্রে টেট্রাএমিন কোবাল্ট আয়নের ক্ষেত্রে প্রযোজ্য হলো অষ্টতলকীয় sp3d2 সংকরণ ঘটে। তোমরা পর্যায়ক্রমিকভাবে যে এমসিকিউগুলো দিচ্ছি অবশ্যই সেগুলো ভালোভাবে এক্সারসাইজ করবে। এরপরে ক্লোরিন ব্রোমিন আয়োডিনের অণুতে কোন কোন বন্ধন বিদ্যমান ও পোলার সমযোজী বন্ধন রয়েছে? ইথানোয়িক অ্যাসিড মানে CH3COOH এর ক্ষেত্রে ডাইমার গঠন করে কয়টি হাইড্রোজেন বন্ধন থাকে? 2টি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো ব্যাখ্যা করতে পারি? ডাইমারে অর্থাৎ 16 জোড়া ইলেকট্রন রয়েছে, ঊর্ধ্বপাতন তাপমাত্রা 180 ডিগ্রি, বন্ধন কোণের মান 120 ডিগ্রি। কোন যৌগের মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা সর্বাধিক? কত? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং এইগুলোর ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড অর্থাৎ HCl, HBr, HI এগুলো খেলবা। হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ব্যাখ্যা করব আমরা? হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে তরল, ইথানল পানিতে দ্রবণীয় হয়, ইথানোয়িক অ্যাসিড ডাইমার গঠন করে এবং শরীরের মেটালজিক ক্রিয়া সম্পন্ন করে। এরপরে রয়েছে আমাদের ডিএনএর আকার হেলিক্স হয় এবং প্রোটিনের আকার হেলিক্স হয়। এই জিনিসগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দিয়েছি। তোমরা অবশ্যই এই বৈশিষ্ট্যগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করবে। পোলারনের ক্ষমতা বেশি হয় বেরিলিয়াম আয়নের, গলনাঙ্ক বেশি হয় ক্যালসিয়াম ফ্লোরাইডের। আদ্র বিশ্লেষণ ঘটে সিলিকন টেট্রাক্লোরাইড, আদ্র বিশ্লেষণ ঘটে না হলো কার্বন ক্লোরাইড। আদ্র বিশ্লেষণ হয় সিলিকন টেট্রাক্লোরাইড, এটা খুব ইম্পর্টেন্ট ডি অরবিটালের জন্য এবং এখানে দ্বিতীয় শক্তি স্তরে কোনো ডি অরবিটাল থাকে না। সমযোজী বন্ধনের বৈশিষ্ট্যের ক্রম হচ্ছে লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। পোলারায়নের উপর নির্ভর করে কী কী বিষয়? ক্যাটায়নের উপরে, অ্যানায়নের আকারের উপরে, ক্যাটায়নের আধানের উপরে। এরপরে রাসায়নিক সাম্যাবস্থা কী কী বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকে? গতিশীল হয়, সাম্যাঙ্ক শূন্য হয় এবং সাম্যাঙ্কের তাপমাত্রা নির্ভরক হয়। সাম্যের স্থায়িত্ব হতে পারে, উভয় দিক থেকে সাম্যাবস্থা অর্জন করতে পারে, বিক্রিয়ার অসম্পূর্ণতা হতে পারে, উমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এটা অর্জিত হয়। এছাড়া বিভিন্ন রকমের বিক্রিয়া রয়েছে, প্রশমন বিক্রিয়া, সেই প্রশমন বিক্রিয়া তাপের মান রয়েছে। ইথানোয়িক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম অ্যাসিটেট এবং পানি, এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান -55.4 কিলোজুল পার মোল এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন হয়। এই ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান হয় -57.3 কিলোজুল পার মোল এবং হাইড্রোজেন ফ্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফ্লোরাইড এবং পানি উৎপন্ন করে, ডেল্টা এইচ হলো -68.6 কিলোজুল পার মোল। এখানে হচ্ছে যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার এবং তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের ক্ষেত্রে কোন ধরনের প্রশমন তাপের মান হয় সেই মানগুলো আমরা এখানে দেখাই দিলাম। এবং প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার কি হয়, মানে দ্বিগুণভাবে বৃদ্ধি পেতে পারে। এই বিষয়টাও আমরা এখান থেকে ভালোভাবে অ্যানালাইসিস করব। এরপর রয়েছে প্রবক্ষের ক্ষেত্রে আমরা বিষয়গুলো খেয়াল করব হচ্ছে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়, সক্রিয়ণ শক্তি হ্রাস করে, বিক্রিয়ক অণু অধিশোষিত হয়। এটা হচ্ছে প্রবক্ষের ক্ষেত্রে নিচের কোনটি বহুপদীর জন্য এমসিকিউ আসতে পারে? বিক্রিয়ার হারের একক কি? মোল পার লিটার পার সেকেন্ড। রক্ত হচ্ছে একটি বাফার দ্রবণ, রক্তের বাফার সিস্টেমটা হচ্ছে বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড অথবা সোডিয়াম বাইকার্বনেট প্লাস কার্বনিক অ্যাসিড। এক্ষেত্রে এই দুইটা এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা ভালোভাবে এক্সারসাইজ করবে।
পিএইচ এর ক্ষেত্রে আমরা হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম হলো পিএইচ, রক্তের পিএইচ এর মান 7.4, মাটির ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করলে পিএইচ এর মান বৃদ্ধি পায়। আর রক্তের পিএইচ এর মান নিয়ন্ত্রণ করে বাফার দ্রবণ নিয়ন্ত্রিত হয় এবং পাকস্থলীর পিএইচ এর মান হলো 2। যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। কারণ কি কারণে আসলে তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ার হারটা বৃদ্ধি পায়? সক্রিয়ণ শক্তি হ্রাস পায়, সংঘর্ষ সংখ্যা বৃদ্ধি পায়, অধিক সংখ্যক অণু বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তি লাভ করে। এটা হলো সক্রিয়ণ শক্তির ক্ষেত্রে বিক্রিয়ার হার কেন বৃদ্ধি পায়, আবার তাপমাত্রা যখন বাড়ে তখন এইসব বিষয় পরিলক্ষিত হয়। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পাওয়ার কারণ হলো তিনটি: সক্রিয়ণ শক্তি হ্রাস পাওয়া, সংঘর্ষ সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং অধিক সংখ্যক অণু বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়ণ শক্তি লাভ করে। অ্যামোনিয়া অণুর যে উৎপন্ন করার যে বিক্রিয়া রয়েছে, নাইট্রোজেন গ্যাস 3 মোল হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। এই বিক্রিয়ার জন্য কেসির আর জন্য যে একক হলো লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। বিশুদ্ধ পানিতে কয়েক ফোঁটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হয় তাহলে কেডব্লিউর মান কী হয়? অর্থাৎ এর মান হবে 10⁻⁻14। একটি অ্যাসিড বা ক্ষারকের আয়নিক হওয়ার ক্ষেত্রে মাত্রা হলো বিয়োজন মাত্রা। অর্থাৎ যদি বলা হয় বিয়োজন মাত্রা কাকে বলে, এখানে কোন নম্বরের জন্য আসতে পারে? একটি অ্যাসিড বা ক্ষারের আয়নিক হওয়ার মাত্রা হলো বিয়োজন মাত্রা। সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। আমরা জানি অক্সি অ্যাসিড সমূহের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যার মান যার বেশি হয় সেই অ্যাসিডের তীব্রতা তত বেশি। অ্যালুমিনিয়াম অক্সাইড ফেরিক অক্সাইডের অম্লত্ব কত? 6। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব হলো 2। ফসফনিক অ্যাসিডের জন্য ক্ষারকত্ব হচ্ছে 1। ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে 3। এছাড়াও বিভিন্ন রকমের যৌগের ক্ষেত্রে আমরা পিএইচ এর মান পেয়ে থাকি। অর্থাৎ 0.005 সালফিউরিক অ্যাসিডের জন্য পিএইচ এর মান পড়ব 2। 4% সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য পিএইচ এর মান হলো 14। এরকম আমরা বের করে নিব। আলফা ইকুয়াল টু √K/C যদি বিয়োজন মাত্রা দেওয়া থাকে তাহলে তাদের জন্য করব, আর যদি নর্মালিভাবে তীব্র অ্যাসিড থাকে তাহলে জন্য সরাসরি পিএইচ ইকুয়াল টু -log হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এই সূত্রের সাহায্যে আমরা এই পিএইচগুলোর মান বের করব। এগুলোর মান আমরা দেওয়া আছে 0.05 দ্বিক্ষারীয় অর্থাৎ সোডিয়াম কার্বনেটের জন্য পিএইচ এর মান কত হবে? 13। 1% হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ এর মান হবে 0.56। এগুলো আমরা বের করে নিব সূত্রের সাহায্যে। আশা করি তোমরা এগুলো পারবে। তারপর আমি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সেগুলো দিয়েছি। পিএইচ এর মান কমে গেলে জমিতে ব্যবহার করা হয় চুন, ক্যালসিয়াম সার, ম্যাগনেসিয়াম সার, ডলোমাইট অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণ। আর সেই জন্য পিএইচ এর মানটা যদি কমে যায় তাহলে আমরা এগুলো দেখব। আর WHO এর মতে বিশুদ্ধ পানির বা খাবার পানির পিএইচ এর মান হলো 6 থেকে 8 এবং শুধু যদি পিএইচ এর মান বলে তাহলে পিএইচ এর মান হবে 7। মল ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণের ক্ষেত্রে কোন ধরনের এনজাইম ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ইনভার্টেজ নামক এনজাইম আমরা ব্যবহার করব। এই ইনভার্টেজ নামক এনজাইমের উপস্থিতিতে সাধারণত আমরা ভিনেগার প্রস্তুত করে থাকি। ব্যাকটেরিয়া ধ্বংসকারী সবচেয়ে কার্যকরী হলো সাদা ভিনেগার। ভিনেগারে খাদ্য সংরক্ষণ করে আমরা কি সৃষ্টি করতে পারি? অর্থাৎ অম্লীয় পরিবেশ সৃষ্টি করা, ব্যাকটেরিয়া অ্যাক্টিভ সাইট নষ্ট করার মাধ্যমে। যদি বলা হয় ভিনেগারের ক্রিয়া কৌশল বা কেন আমরা ভিনেগার খাদ্যে ব্যবহার করব, তার জন্য আমাদের দুটো অংশ রয়েছে। সেটা হচ্ছে অম্লীয় মাধ্যম এর মাধ্যমে সৃষ্টি করা এবং ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইট নষ্ট করার মাধ্যমে। এছাড়াও পচনশীল খাদ্যদ্রব্য, পচনশীল যে খাদ্যগুলো রয়েছে সেগুলো পচন রোধ করার জন্য আমরা ভিনেগার ব্যবহার করে থাকি। ভিনেগার হলো আসলে সাধারণত ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ এবং ভিনেগারে শতকরা পানি থাকে হচ্ছে 90 থেকে 94 ভাগ। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা আজকের যে এই এমসিকিউ এর সমাধান দেখলে, আমি এখানে 85টা এমসিকিউ দিয়েছি। আশা করি ফার্স্ট পেপারের জন্য এই 85টা এমসিকিউ যদি আমরা গুরুত্ব সহকারে পড়ি অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। আর কিছু ম্যাথমেটিক্যাল বিষয় রয়েছে সেগুলো সাধারণত গাণিতিক সমস্যার মাধ্যমে সমাধান করে নিতে হয়। তোমাদের ফার্স্ট পেপারে যে এমসিকিউগুলো ছিল সবগুলোই অবশ্যই তোমরা অত্যন্ত যত্ন সহকারে পড়বে। এই 85টা এমসিকিউর মধ্যে আশা করি যে এমসিকিউ অনেক গুরুত্বপূর্ণ রয়েছে এবং তোমরা সেগুলা সৃজনশীলের যে কিছু টপিকস রয়েছে সেই টপিকসগুলো যদি আমরা সঠিকভাবে অনুসরণ করি
অবশ্যই তোমরা এমসিকিউ প্রবলেমগুলোর সমাধান হবে। আশা করি তোমরা ভালো এবং সুস্থ থাকবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে। সেজন্য এই যাওয়ার আগে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবে এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো এবং সুস্থ থাকো এবং পরীক্ষায় সাফল্য অর্জন করো এবং নেক্সট ভিডিও অবশ্যই আমরা এই কেমিস্ট্রি সেকেন্ড পেপারের উপরে এমসিকিউ দিব, তোমরা অবশ্যই সেই ভিডিওটিও দেখবে। তোমরা ভালো এবং সুস্থ থাকো এই আশা ব্যক্ত করে আল্লাহ হাফেজ।